জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। দিনক্ষণ চূড়ান্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার গতির ঝড়, যানজটের ঢাকায় বাড়ছে জনদুর্ভোগ। শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা ডিএমপির, নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। লালফিতায় বন্দী উন্নয়ন প্রকল্প, দক্ষিণাঞ্চলে খুলছে না সম্ভাবনার দোয়ার। নতুন করে যাচাই বাছাইয়ের কারণে কাজের গতি কম, জানালেন বিভাগীয় কমিশনার। এবং ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ, বুঝিয়ে দেয়া হবে প্রকৃত মালিকদের। খুশি সীমান্তের বাসিন্দারা। বিজিবি সেই জমিগুলো আমাদেরকে উদ্ধার করে দিয়েছে, জমিগুলো পাই আমরা আবাদ পানি করে খাইতে পারবো। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। এবার অন্য প্রসঙ্গ। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্র কি থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কিভাবে ভূমিকা রাখবে সেটিও জানানো হবে আজ। সারা বিশ্বেই পরিস্থিতির জন্য ভারতেই বড় হিন্দু ভাইদের সম্পদ এবং উপাসনা। অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র জারি করা জরুরি বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে বাংলা মোটরের সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নেতারা। বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না হলে তা হবে সরকারের ব্যর্থতা। জুলাই আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর দাবি করেন নেতারা। বৈঠকে নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে। কোন প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে। একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরাও চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হোক। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুত এটা প্রকাশ হবে। দুইবারের বেশি কেউ হতে পারবেন না প্রধানমন্ত্রী। 21 বছর বয়সে হওয়া যাবে জাতীয় নির্বাচনের প্রার্থী। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, আর সংবিধান সংশোধন করতে হলে লাগবে গণভোট। সুযোগ থাকবে না কালো টাকা বৈধ করার। এমন সব প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4 সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এর সারাংশ প্রকাশ করেন কমিশন প্রধানরা। বুধবার 3 মাসের বেশি সময় পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেয়। বিগত কয়েকটি কমিশনকে তদন্ত করে বিচারের আওতায় আনার সুপারিশও করা হয়। নির্বাচন কমিশনের গঠন থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, নির্বাচন কমিশনের দায়িত্ব, ক্ষমতা ইত্যাদি আমরা আলোচনা ইত্যাদির ব্যাপারে সুপারিশ দিয়েছি। গত 3টি নির্বাচনে যারা অপরাধ করেছে তারা কেউই বিচারের আওতায় আসে নাই। যারা অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে। 1/4 নারীদের জন্য সংরক্ষিত করা, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সকল আইনকানুন বিধিবিধানের পরিবর্তন দরকার সেগুলো যেন তারা করতে পারে, সেই ক্ষমতা দেওয়া। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনার সুপারিশও করা হয়। 2বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন, এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। নির্দলীয় রাষ্ট্রপতি করার
আমরা সুপারিশ করেছি। এছাড়া সংবিধানের মূলনীতি পরিবর্তনের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি, যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখারও সুপারিশ করা হয়। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া দরকার, সেই ব্যবস্থা করা দরকার। সে কারণে আমরা 70 অনুচ্ছেদ দ্বারা যাতে করে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন, সেই জন্য আমরা তার কিছু সংস্কারের প্রস্তাব করেছি। এদিকে অবৈধ টাকা বৈধ করার রীতি বাতিল চেয়েছে দুদক সংস্কার কমিশন। সেবা খাতে দুর্নীতি বন্ধে অটোমেশন করার প্রস্তাবও তাদের। বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এর আগে বুধবার সকালে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে একে জাতীয় ঐক্যের সনদ আখ্যা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপারিশ নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। নতুন বাংলাদেশ গড়ার পথে সংস্কারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। সে পথে উল্লেখযোগ্য একটি ধাপ বুধবার পার করল তারা। 4টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন এদিন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। গত 3.5 মাস পরিশ্রমের পর নব্য জাতি গঠনের সুপারিশ পেশ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক কমিশনগুলো। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনগুলো তুলে দেন সংস্কার কমিশনের প্রধানরা। পরে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রতিবেদনগুলোকে ঐতিহাসিক সনদ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের স্বপ্নকে ধারণ করার যাত্রা শুরু হলো এর মধ্য দিয়ে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয়, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সবার সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে বলে জানান ডক্টর ইউনূস। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হল আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। সে আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মতৈক্য প্রতিষ্ঠা হবে, সবাই একমত হবে না, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তার মধ্যে আমরা কি স্বপ্ন দেখলাম, নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষের স্বপ্নের অংশ না, সেটা তো হতে পারে না। আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা। এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না, ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস। ঐক্যমতের আলোচনায় কমিশন প্রধানদের নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কার চাইবে ততটুকুই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ লক্ষ্যে আগামী মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর 4টি নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হন সরকারের 3 উপদেষ্টা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যের ভিত্তিতেই কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়ন করতে চায় সরকার। আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো।
বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর, তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন। সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। এক প্রশ্নের জবাবে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী মাস থেকে খসড়া প্রস্তাবনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। সংলাপ শেষ হলে ফেব্রুয়ারির মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে যুব ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের যে গণ আকাঙ্ক্ষা তা সংস্কারের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর জন্য তিনি সব পক্ষের সহযোগিতা কামনা করেন। সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব এবং এক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং আশা করছি। শুধু সংস্কার নয়, বিচারের দিকেও জোর দিচ্ছে সরকার জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার সম্পন্ন করতে চান তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 4 সংস্কার কমিশনের প্রস্তাবনা জমা দেয় স্বস্তি রাজনৈতিক দলগুলোর। প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেবে অন্তর্বর্তী সরকার। এছাড়া সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেয়ার আহ্বান তাদের। সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। বুধবার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় রাজনৈতিক দলগুলো। বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে খুশি তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, প্রস্তাবনার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণে এক ধাপ এগিয়েছে অন্তর্বর্তী সরকার। সংবিধান বলি, নির্বাচন কমিশন বলি, প্রশাসন বলি, বিচার বিভাগ বলি, অথবা বিভিন্ন ক্ষেত্রে বাস্তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ রূপান্তর বা সংস্কার, এটা খুবই জরুরি। সেদিক থেকে তারা বিভিন্ন মতামতের ভিত্তিতে তারা আজকে তাদের সুপারিশ জমা দিয়েছেন। এটা মনে করি যে এক ধাপ এটা এগোনো গেল। রাজনীতির মাঠে ভিন্ন সুরে বক্তব্য চালাচালি হলেও সংস্কার কমিশনের প্রতিবেদন ইস্যুতে একই মন্তব্য বিএনপি জামায়াতের। তবে সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিএনপির। আর প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দিয়ে বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াতের। নির্বাচনের জন্য যতটুকু দরকার, এর বাইরে কোনো রিফর্ম আপাতত না করার পক্ষেই আমরা সামনে একটু নির্বাচন, ভালো নির্বাচন হবে, তখনই নির্বাচিত সরকার এই সংবিধান সংস্কার করার ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব পেশ করছে, এগুলাকে তখন সেখানে ভালো মতো মেরামত করা যাবে। ঐক্যমত সৃষ্টি করার পর যেগুলো নির্বাচন পূর্বে করা যায় সেগুলো পুরো করতে হবে, যেগুলা নির্বাচন ছাড়া করা যাবে না, জনপ্রতিনিধি দরকার, সেগুলা একটা কমিটমেন্ট আসলে আমার মনে হয় যে নেক্সট পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করতে হবে। দলীয় স্বার্থ ছাড় দিয়ে হলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান নাগরিক কমিটির। একটা রাজনৈতিক দল তো একটা বড় জনগণের আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গা থেকে আসলে তাদের দলগত যদি কোনো স্বার্থের ব্যাপার থাকে সেইটাকে কম্প্রোমাইজ করে যদি জনগণের সাথে তাল মিলিয়ে চলার জন্য তারা যদি এই জায়গাগুলো কম্প্রোমাইজ করেন, সেটা সবার জন্যই ভালো হবে এবং সেই জায়গা থেকে অবশ্যই যারা অভ্যুত্থানকারী শক্তি আছেন তাদের সাথে মিলিত হওয়ার জন্য এটা একটা সুযোগ তৈরি করে দিবে। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদের মতামত নিয়েই চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। নিম্ন আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ বলেছেন, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক।
রায়ে বলা হয়, নিরাপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে বলা হয়, আইনের অপপ্রয়োগ সহ পুরো বিচার প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। খালাস দেয়া হয় সব আসামিকে। প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, নির্দোষ প্রমাণিত হওয়ায় বেগম জিয়া, তারেক রহমান সহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া সব হারানো সম্মান ফিরে পাবেন। 5 বছর এবং 10 বছর সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট, নট গিলটি প্রমাণিত হলো। যারা আসামি এবং আপিলকারী, তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চিরসমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং তার চাচা তারেক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় $6 কোটি পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধে দুদক মামলা করেছে। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, প্রাথমিক তথ্যে তাদের কাছে সত্যতা মিলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে নিয়োগ দেন। তাই এ বিষয়ে বিস্তর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এদিকে ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতেও মাঠে নেমেছে দুদক। একই সঙ্গে তার চাচা তারেক সিদ্দিক সহ 4 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি। পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের $3.32 কোটি পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারের কে টেলিকমিউনিকেশনসের $2.5 কোটি পাচারের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। $2,51,83,358 পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে $234 কোটি ঋণের নামে আত্মসাতের অভিযোগে এসএলএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজেও মাঠে নেমেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি খাতে ফের আশার আলো। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে বেড়েছে রফতানি, উৎপাদন বাড়াতে আলাদা জোন চান ব্যবসায়ীরা। দিন দিন রাজধানীর মূল সড়কও গ্রাস করে নিচ্ছে ব্যাটারি চালিত রিকশা। নিয়মনীতির তোয়াক্কা না করে মহাসড়কে ইঞ্জিন চালিত গণপরিবহনের সঙ্গে প্রতিযোগিতা করছে রীতিমতো। এতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে আরও ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এই বাহনটি কোনোভাবেই মূল সড়কে চলার যোগ্য নয়। পঙ্গপালের মতো ছড়িয়ে পড়া এসব অটোরিকশাকে দ্রুতই নীতিমালার মধ্যে আনতে না পারলে যানজটে পুরোপুরি স্থবির হয়ে পড়বে রাজধানী। শরীফ রুবেলের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট।
এসব চিত্র কোনো পাড়া মহল্লা বা অলিগলির নয়। রাজধানীর প্রধান প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার রিকশায় মোটর আর ব্যাটারি লাগিয়ে বানানো অটোরিকশা, যা রীতিমতো প্রতিযোগিতা করছে মূল সড়কের ইঞ্জিন চালিত যানবাহনের সঙ্গে। যদিও এ বাহনটি এখনো কাগজে কলমে অবৈধ। শুধুমাত্র গতির ঝড় ছাড়া মূল সড়কের দ্রুতগতির যানবাহনের সঙ্গে চলার মতো কোনো উপকরণই নেই বাহনটির। এতে হরহামেশাই হচ্ছে দুর্ঘটনা। মূল সড়কে দ্রুতগতির যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলা এ সকল অটোরিকশা কতটা নিরাপদ বা এর কন্ট্রোলিং ক্ষমতায় কতটুকু ঝুঁকিমুক্ত, এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে চালকরাই। মেইন সড়কে যদি চলে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আর মহল্লার ভিতরে চালাইলে অ্যাক্সিডেন্ট কম হয়। প্রতিদিন 1-2 অ্যাক্সিডেন্ট আসি। আমাদের হাত ব্রেক, পাও ব্রেক না, তখন গাড়িটা কন্ট্রোল করা একটু রিস্কি হয়ে যায়। এসব অটোরিকশা অলিগলি ছাপিয়ে মূল সড়ক দখল করায় যানজটের নগরী আরো ধীরগতির হয়ে উঠছে বলে অভিযোগ বাস চালকদের। যেমনি মন চায় এমনি গাড়ির ওভারটেক করে যায়, অনেক সময় গাড়ির লগে লাগাই দেয়। একদিন অটো বন্ধ থাকে, তাহলে দেখবেন যে ওই দিন আর রাস্তায় কোনো যানজটই নেই। ডিএমপি বলছে বারবার সতর্ক করার পরও মূল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে ব্যাটারি চালিত এসব বাহন। এমন স্বেচ্ছাচার অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। গণপরিবহনের পাশাপাশি এসব ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, তাহলে সড়কে তো একটু সমস্যা হচ্ছেই। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এই যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। অটোরিকশা এখন মহাসড়কের অ্যাটম বোমা উল্লেখ করে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বাহনটি চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। আর এই বিশেষজ্ঞের মতে মূল সড়কে চলার পুরোপুরি অযোগ্য এসব অটোরিকশার জন্য করতে হবে নীতিমালা, খুঁজতে হবে বিজ্ঞান ভিত্তিক সমাধান। এটা একটা ভয়ঙ্কর বোমায় পরিণত হচ্ছে। শুধুমাত্র সে তার চালকের জন্য, তার যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ তা নয়, তার সামনে এবং পেছনের গাড়ির জন্য ভয়ঙ্কর। যেভাবে সংখ্যাতাত্ত্বিকভাবে বাড়ছে, এই সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যানবাহন যেটা সড়কে নেমে গেছে, তাদের যদি মডিফিকেশন বা ইম্প্রোভাইজেশন করে কিছুটা যদি নিরাপদ করা যায়, তাহলে ঝুঁকিটা কিছুটা কমে যাবে। ঢাকার রাস্তায় অটোরিকশার সরকারি কোনো হিসেব নেই, তবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান বলছে 2024 সালেই তা 12 লাখ ছাড়িয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ এ বাহনটির যেভাবে বিচরণ বাড়ছে, তাতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ করা না গেলেও অটোরিকশার নীতিমালা তৈরি করে একটি শৃঙ্খলাবদ্ধ করা জরুরি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে হত্যা মামলার আসামিরা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বেনাপোল স্থলবন্দরে নজরদারি বাড়িয়েছে পুলিশ ও বিজিবি। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজিজ, জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে দেশ ছাড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আশ্রয় নেয় ভারতে। এ সময় এই জুলাই আগস্টের আন্দোলনে আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 1500 বেশি ছাত্র যারা এই আন্দোলনে নিহত হয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং দায়িত্ব গ্রহণের পর আমরা দেখতে পেয়েছি যে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের উদ্দেশ্যে তাদের নামে মামলা হয় এবং এই মামলার পরবর্তীতে যাতে তারা কোনোভাবে দেশ ছাড়তে না পারে সেই জন্য কিন্তু সারা দেশে সীমান্ত পথ, আকাশপথ এবং নৌপথে আমরা দেখতে পেয়েছি সরকার রেড অ্যালার্ট জারি করে এবং এই জারির কারণে বিভিন্ন সীমান্তে সতর্কতা জারি করা হয় এবং আমরা দেখতে পেয়েছি দেশের সবচেয়ে বড় বেনাপোল সীমান্ত, সেই বেনাপোল সীমান্তেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এই সীমান্তে যারা বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং যারা পুলিশ আছে, পুলিশ যৌথভাবে কিন্তু এই নিরাপত্তায় কাজ করছে। বিশেষ করে এই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় যে সমস্ত পাসপোর্ট যাত্রী আছে, এই পাসপোর্ট যাত্রীর আড়ালে যেন কোনোভাবে যারা অপরাধী অর্থাৎ মামলার আসামি হয়েছেন তারা যেন দেশ থেকে পালাতে না পারে, তার জন্য কিন্তু প্রত্যেক পাসপোর্ট যাত্রীর পাসপোর্ট ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। প্রথমে আমরা দেখতে পেয়েছি যখন বন্দরে ঢুকছে, বন্দরে কিন্তু সেখানে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি আছে, বিজিবির সদস্যরা এই সমস্ত পাসপোর্ট যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছেন। তারপর পরবর্তীতে কিন্তু যারা ইমিগ্রেশন পুলিশ আছে, ইমিগ্রেশন পুলিশ কিন্তু একইভাবে এই সমস্ত পাসপোর্ট যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন। তারপরে যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের
তাদের কিন্তু ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি সম্প্রতি আরো মামলার সংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু বিশেষ করে বেনাপোল রুটে কিন্তু ভারতে পালানোর যে সম্ভাবনা, সে সম্ভাবনা কিন্তু বেড়েছে। ফলে কিন্তু এই সীমান্তে পূর্বে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো বাড়ানো হয়েছে। আর এই বিশেষ করে ইমিগ্রেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে বেনাপোল ইমিগ্রেশন হয়ে যাতে বৈধ পথে কেউ ভারতে পালাতে না পারে, তারা এক্ষেত্রে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এই জোরদার করা আছে বলেই কিন্তু আমরা সম্প্রতি দেখতে পেয়েছি গত 4 মাসে প্রায় 9 জন যারা বিভিন্ন গণহত্যা মামলার সাথে আসামি হয়েছেন, এরকম 9 জনকে কিন্তু বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবির যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আমরা কথা বলেছি সংশ্লিষ্ট অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা বলছে যারা ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবির পাশাপাশি তারাও কিন্তু সীমান্তে এবং যে ইমিগ্রেশন এলাকায় তারা যাদের টহল, সে টহল জোরদার করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন বেনাপোল যদিও পাসপোর্টের যে ভিসা সংকটের কারণে কিন্তু যাত্রী যাতায়াত কমেছে, তারপরেও কিন্তু বর্তমানে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় 1000 থেকে 1500 পাসপোর্ট যাত্রী ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছে এবং এই যাতায়াতের যারা যাতায়াত করছেন তাদের ভিতরে যে সতর্কতা, সেই সতর্কতাও কিন্তু বিজিবি এবং পুলিশের সতর্কতা অব্যাহত রেখেছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে যারা গণহত্যার বিভিন্ন আসামি হয়েছেন এবং আসামিরা যেন কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে, তার জন্য বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি এবং ইমিগ্রেশন পুলিশ যে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক, জানাচ্ছিলেন বেনাপোল বন্দর দিয়ে যেন কোনো আসামি পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশ ও বিজিবির টহল জোরদারের বিষয়টি। দুটি বিশ্ববিদ্যালয়, ইকোনমিক জোন, বিমানবন্দর নির্মাণ সহ খুলনা অঞ্চলে স্থবির হয়ে আছে অন্তত 10টি উন্নয়ন প্রকল্প। এতে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সহ এ অঞ্চলের সম্ভাবনাগুলো দেখছে না আশার মুখ। বাড়ছে না দেশি বিদেশি বিনিয়োগ। প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। প্রশাসন বলছে নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য খাত উন্নয়নে 2021 সালে খুলনায় স্থাপিত হয় মেডিকেল বিশ্ববিদ্যালয়। উপাচার্য সহ নিয়োগ দেওয়া হয় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় গত 3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য আরংঘাটা এলাকায় 1847 কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন প্রকল্প গত বছর মে মাসে একনেকে পাশ হয়। তবে সে প্রস্তাবনা এখনো লাল ফিতায় বন্দী। যখন সরকারি আদেশ জারি হওয়ার অপেক্ষায় ছিল, সেই পর্যায়ে প্ল্যানিং মন্ত্রণালয় থেকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা নির্দেশনা দেওয়া হয় যে এই প্রজেক্টের যে বিস্তারিত তথ্য এবং মতামত চাওয়া হয়। সেই মতামতও আমরা দিয়েছি। একই অবস্থা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার 9 বছর আর শিক্ষা কার্যক্রম শুরুর 5 বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি বিশ্ববিদ্যালয়টির। ভাড়া করা অস্থায়ী ভবনে অফিস, শিক্ষার্থীদের আবাসন আর শিক্ষা কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যে ডিপিপিটি, এটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এটি আশা করা যায় যে দ্রুতই এটি পাশ হলে খুলনা বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করতে পারবে। একই অবস্থা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। 2017 সালে খুলনায় ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। 2 দফা বটিয়াঘাটা ও রূপসায় স্থান নির্ধারণের পরেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ভূমি অধিগ্রহণ শেষে সীমানা প্রাচীর নির্মাণ হলেও বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের অগ্রগতি নেই 3 বছর ধরে। টেক্সটাইল মিলের জমিতে পরিকল্পনায় বন্দী থিম পার্ক। প্রস্তাবনায় আটকে যশোর মংলা সড়কের 6 লেন উন্নতিকরণ সহ অন্তত 10 প্রকল্পের কাজ। এতে ব্যাহত হচ্ছে খুলনা অঞ্চলের কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি। এটাকে যদি আরো দ্রুত এবং গতিশীল করা না যায়, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না এবং কর্মসংস্থানও কিন্তু এখানে তৈরি হবে না। তবে নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে বলে দাবি প্রশাসনের। এই প্রকল্পগুলি বাস্তবায়নে বর্তমান সরকারও যে কোনো যদি মডিফিকেশন দরকার হয়, মডিফিকেশন করে যাতে
জনগণের আর্থসামাজিক উন্নয়ন হয় এই বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিনিয়োগ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সবশেষ 2023-24 অর্থ বছরে নতুন করে 16টি প্রতিষ্ঠান এ অঞ্চলে বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে। পদ্মা সেতু, মোংলা বন্দরের সাথে রেল সংযোগ সহ সহজ যোগাযোগ মাধ্যমের কারণে দিন দিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। তাই দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টিতে পরিকল্পনায় থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আলোচনা হবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। থাকবে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইস্যু। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই এসব তথ্য জানিয়েছেন। সফরে চীন থেকে বিভিন্ন সময় নেওয়া ঋণের সুদ কমানো এবং মেয়াদ বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে। 20 জানুয়ারি 3 দিনের চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে চীন থেকে নেওয়া ঋণের সুদ ও মেয়াদ নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হবে বলে জানান তিনি। ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং কমিটমেন্ট ফি এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। জানান, সফরে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়েও আলোচনা হবে। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরো অনেক ডিটেলস আলোচনা লাগবে, তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদে পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাবো। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন ভারতের কাঁটাতারের বেড়া প্রসঙ্গেও। জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে ছোটখাটো ব্যক্তিত্ব করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অভিযোগ রাখছি। বেইজিং, ওয়াশিংটন, দিল্লি সবার সঙ্গেই অন্তর্বর্তী সরকার সুসম্পর্ক চায় বলেও জানান তৌহিদ হোসেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে 3 দিনের রিমান্ড এবং স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। ছাগলকাণ্ড দিয়ে আলোচনায় আসেন এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবার। এক ছাগলকাণ্ডেই বেরিয়ে আসে তার বিলাসী জীবনযাপন, কোটি কোটি টাকার দুর্নীতি আর অনিয়মের নানা তথ্য। স্ত্রী সন্তান ছাড়াও তার শ্যালক শালিকা, ভাই বোন ও আত্মীয় স্বজনের নামে সম্পদের তথ্য পায় দুদক। 2004 থেকে 21 সাল পর্যন্ত মোট 4 বার মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন ক্ষমতার দাপটে প্রতিবারই পার পেয়ে যান তিনি। তবে ছাগলকাণ্ডের পর একে একে বেরিয়ে আসে মতিউরের অবৈধ সম্পদ অর্জনের তথ্য। গত 6 জানুয়ারি 124 কোটি টাকার সম্পদ গোপনের অভিযোগে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করে দুদক। মঙ্গলবার রাতে সস্ত্রীক ডিবির হাতে গ্রেপ্তার হন সাবেক এই কর্মকর্তা। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র ও 24 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শেখ হাসিনার মদতপুষ্ট থাকায় অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন মতিউর রহমান। হাসিনা তাকে তার কাজে কর্মে সন্তুষ্ট হয়ে তাকে এনবিআরের সদস্য করা হয় এবং সে এনবিআর সদস্য হওয়ার আগে সরকারের যে পরিমাণ রাজস্ব তারা বেহাত করেছে এবং সরকারের মদতপুষ্ট যারা ছিল মন্ত্রী, এমপি, তাদেরকে বিভিন্নভাবে এই রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ে সহযোগিতা করেছে মতিউর রহমান এবং যার ফলস্বরূপ তাকে পুরস্কার হিসাবে এনবিআরের সদস্য করা হয়। এসএসএফের যে প্রধান, তার সাথে তার শত্রুতা ছিল। তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা, এটা তাদের সাজানো নাটক, এটা ডিজিএফআই এটা মেকিং করছে। এরকম এটা যেরকম রাসেল ভাইপারের নাম বা রাসেল ভাইপারের একটা ইস্যু সৃষ্টি করেছিল, সেইভাবে ছাগল কাণ্ড ইস্যু সৃষ্টি করে জনমতকে বিভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এটা সরকারের একটা প্রয়াস ছিল। মাঘের শুরুতে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা, বাধাগ্রস্ত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই মুহূর্তে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং মেহেরপুরে আছেন সহকর্মী বেনিয়ামিন। শীতের আরও খবর জানাতে প্রথমেই পঞ্চগড়ে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ।
মাঘের দ্বিতীয় দিনে কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ের যে শীতের তীব্রতা সেটা কিন্তু আমরা আজকে দেখেছি যে কয়েক গুণ হারে বেড়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে উত্তরের এই জেলা কিন্তু চারপাশ ঘন কুয়াশায় ঢেকে পড়েছে, একই সাথে পাহাড়ি যে হিম বাতাস সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমি জানিয়ে রাখি যে গত দুদিন ধরে এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও কিন্তু আজকের যে তাপমাত্রা সেটা খানিকটা বেড়েছে, একই সাথে হিম বাতাসের পরিমাণ সেটাও বেড়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে ঘন কুয়াশার সাথে হিম বাতাস এবং সাথে কিন্তু বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে, একই সাথে তাপমাত্রার পারদ খানিকটা বেড়ে যাওয়ায় কিন্তু এর তীব্রতাও বেড়ে গেছে। আমরা জেনেছি যে গত কয়েকদিন ধরে পৌষের শেষ থেকে কিন্তু এ জেলায় শীতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়তে শুরু করে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে এই জানুয়ারি মাস জুড়ে কিন্তু এ জেলার উপর দিয়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে, একই সাথে শীতের যে তীব্রতা সেটা কিন্তু বাড়বেও বলে আমাদের জানিয়েছে। আমরা দেখেছি যে এই শীতের তীব্রতা দিনে খানিকটা কম থাকলেও কিন্তু সন্ধ্যার পর এবং সকাল পর্যন্ত যে তীব্রতার পরিমাণ সেটা কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে এর কারণে এখানকার যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তাদের একটা দুর্ভোগ পোহাতে দেখেছি আমরা দেখেছি যে এর কারণে কিন্তু এখানকার জনজীবনে একটা স্থবিরতা নেমে এসেছে। একই সাথে শীতের তীব্রতা বাড়া এবং কমার কারণে কিন্তু এ জেলায় কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু বেড়েই চলেছে। আমরা দেখেছি যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। একটি বিষয় জানিয়ে রাখি যে এই জেলার অধিকাংশ মানুষ নিম্ন আয়ের দারিদ্র, কিন্তু তারা কিন্তু নদী কেন্দ্রিক হওয়ায় কিন্তু তারা চরম বিপাকে পড়ছে। তারা বলছে যে গরম কাপড়ের অভাবে কিন্তু এ জেলায় সে সকল মানুষ রাতের সময়টিতে মানবেতর জীবন যাপন করছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসন সহ বেসরকারি ভাবে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, কিন্তু সে সকল শীতবস্ত্র এই জেলার জন্য পর্যাপ্ত না বলে আমরা জেনেছি। আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্যরাও বিভিন্ন সামাজিক সংগঠন শীতবস্ত্র বিতরণ করছে, তবে তারা সকলে বলছেন যদি জেলা দেশের বিত্তবান যারা রয়েছে তারা যদি এই সময়টিতে মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় তাহলে শীতের কিছুটা তাদের দুর্ভোগ লাঘব হবে। আমি বলে রাখি যে দিনে গতকালের কথাই যদি বলি, গতকাল আমরা দেখেছি যে দিনভর একটি মেঘলা আকাশ ছিল, তবে দুপুর নাগাদ সূর্যের মুখ দেখা মিলে। তো একই সাথে কিন্তু আমরা দেখেছি যে সকাল 12টা পর্যন্ত কিন্তু কুয়াশা খানিকটাই চারপাশ ঢেকেছিল এবং সন্ধ্যা বিকেল নাগাদ কিন্তু আবারও সেই হিম বাতাসের সাথে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটা বাড়তে শুরু করে, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে সব থেকে যে শীতের অনুভূতি সেটা কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সব থেকে বেশি লক্ষ্য করা গেছে, কারণ হিমালয় পর্বত এই জেলার একেবারে কাছে হয়। যে শীতের প্রকোপ সেটা কিন্তু সব থেকে বেশি এই এলাকায় অনুভূত হচ্ছে। একই সাথে কিন্তু শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার মানুষের যেমন দুর্ভোগ হচ্ছে, তেমনি কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ। আমরা জানবো মেহেরপুরের শীতের খবর, সেখানে আছে সহকর্মী বেনিয়ামিন। গেল কয়েকদিনের যে তাপমাত্রা বিরাজ করছে মেহেরপুরে, তাতে কিন্তু তাপমাত্রা বোঝা যাচ্ছে যে শীত কিন্তু আবারও খুব বেশি প্রকট আকারে ধারণ করেছে। আমরা যদি বলি গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা মেহেরপুরে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। কোনো কোনো দিন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেহেরপুরের তাপমাত্রা অবস্থান করেছে। আমরা দেখেছি বেশ কিছু মানুষকে আরটিসিতে কষ্ট পেতে। গত 3 দিন আগেও মেহেরপুরের তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এসেছিল। সেক্ষেত্রে তাপমাত্রা যে অবস্থানে আসার কারণে সাধারণ মানুষ কিন্তু শীতের বিপাকে পড়ছে। আমরা বেশ কিছু মানুষকে দেখেছি তারা শীতে খড়কুটো জ্বালিয়ে তারা তাদের শীত নিবারণের চেষ্টা করছে। পাশাপাশি আমরা দেখেছি যে মানুষ কম্বল বা শীত বস্ত্র পাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি মানুষের শীতে কিন্তু অনেক কষ্ট করছে। খেটে খাওয়া মানুষ মূলত এখানে বেশি কষ্ট ভোগ করছে। আমরা হাসপাতালগুলোতে দেখেছি সাধারণ যে রুগী রয়েছে, রুগীদের মধ্যে অধিকাংশ রুগী তারা হচ্ছে শীত ঠান্ডাজনিত রোগে ভুগছে এবং ঠান্ডাজনিত রোগে যারা ভুগছে তাদের মধ্যে শিশু বেশি।
তারা শিশুরা নিউমোনিয়া, বঙ্কালাইটিস, শ্বাসকষ্টজনিত বিভিন্ন কারণে কিন্তু তারা ভুগছে এবং হাসপাতালে তারা অবস্থান করছে। এবং হাসপাতালে শিশুদের স্বজনদের যে কথা, তারা কিন্তু জানাচ্ছে যে হচ্ছে শিশুরা হাসপাতালে অনেক ক্ষেত্রেই জায়গা না পেয়ে তারা কিন্তু বাইরে অবস্থান করতে হচ্ছে, বারান্দায় অবস্থান করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ক্ষেত্রে আরো বেশি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন পর্যন্ত বড় কোনো আসলে সামাজিক কিংবা রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কম্বল কিংবা শীতবস্ত্র বিতরণের বড় কোনো দেখতে পাইনি। সরকারিভাবে কিছু উদ্যোগ এবং বিতরণের কর্মসূচি আমরা দেখেছি, কর্মসূচি দেখতে পেয়েছি। সেই কর্মসূচিতে কিন্তু আসলে সাধারণ মানুষের অনেক সংকুলান হয়নি বলেও কিন্তু তারা অভিযোগ করছে। তো বর্তমানে যে অবস্থা, তাতে আসলে আগামী কয়েকদিনে যদি শীত আরো বেশি পড়ে তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য আরো বেশি কষ্ট হবে। তো এই ছিল মেহেরপুরের এবং গ্রাম বাংলার সর্বশেষ শীতের খবর। মেহেরপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিনিয়ামিন। এর আগে পঞ্চগড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সোহাগ হায়দার। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি রফতানি খাত। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রফতানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের চেয়ে 2247 মেট্রিক টন। ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত উৎপাদন ও রফতানি খাতে বিশেষ নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। বিগত কয়েক বছরের খরা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চিংড়ি রফতানি খাত। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দফতর FIQC এর তথ্য বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রফতানি হয়েছে 11,318 মেট্রিক টন, যা 2023-24 অর্থ বছরের একই সময়ের তুলনায় 2,247 মেট্রিক টন বেশি। টাকার অঙ্কে রফতানির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। তবে বিষয়টি এখনো বড় করে দেখছেন না রফতানিকারকরা। ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রাখতে বহির্বিশ্বে বাজার তৈরি, বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও মানসম্মত চিংড়ি উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। ইউরোপ, আমেরিকাতে আমাদের প্রচারণা বৃদ্ধি করতে হবে। কোরিয়া, চায়না একটা নতুন মার্কেট তৈরি হয়েছে। কোয়ালিটি পণ্যটা না দিলে আমি তো আবার এই বাজার হারায় ফেলবো। আমেরিকার মার্কেটে আমাদের তেমন কোনো মাছ চায় না। এই জায়গাটাও চেষ্টা করতে হবে কিভাবে আমরা যেতে পারি। রফতানি বাড়াতে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলছেন ব্যবসায়ীরাও। এজন্য চাষিদের আর্থিক প্রণোদনা সহ আলাদা চিংড়ি জোন তৈরির দাবি তাদের। আর মৎস্য বিভাগ বলছে রফতানি বাড়াতে নতুন উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। ইকোনমিক জোন করে দেওয়া হোক। খুলনায় আর একটা কক্সবাজার, চিংড়ি হবে, সাদা মাছ হবে, সরকার নিরাপত্তা রাখবে, ইলেকট্রিসিটি রাখবে, রোডের ব্যবস্থা রাখবে, তাহলে সেখানে ফরেন ইনভেস্টার আসবে। উচ্চ ফলনশীল জাত চিংড়ির ভেনামি, এটার অনুমোদন সরকার দিয়েছে। পোনা উৎপাদনের পারমিশন দিয়েছে হ্যাচারির। সাথে সাথে এর খাবার তৈরিও যদি কোনো উদ্যোক্তা এগিয়ে আসতে চায় ফিড ইন্ডাস্ট্রি করতে, সেই পারমিশনও কিন্তু সরকার দিয়ে রাখছে। চিংড়ি জোন ঘোষণা করা যায়, তাহলে আমাদের চাষের জায়গাগুলোতে সরকারি পলিসি নিতেও সুবিধা। মৎস্য বিভাগের তথ্য মতে 2017-18 অর্থ বছরে খুলনা থেকে চিংড়ি রফতানি হয় 25,530 মেট্রিক টন। ক্রমাগত কমে সবশেষ অর্থ বছরে যার পরিমাণ ছিল 15,450 মেট্রিক টন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। অবৈধ স্থাপনার কারণে সময় বাড়িয়েও বিষখালী নদীর পুনর্খনন শেষ করতে পারছে না বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। ফসলি জমি চাষাবাদে দ্রুত খাল খনন শেষ করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী খননের আগে জরিপের পর কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালীরা। নোটিশ দেওয়ার পরও তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় খনন কাজে হচ্ছে দেরি। আলেকবা টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা বিষখালী নদী দীর্ঘদিন খননের অভাবে ক্রমেই ভরাট হয়ে যায়। পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দিলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মানুষ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে 2019 সালে নদীটি পুনঃখননে জরিপ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 2023 সালে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রায় 24 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত সময়ে বেশিরভাগ জায়গা খনন করা হলেও
দুই উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় কয়েকটি স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হয়। এতে মাত্র 1 কিলোমিটার খননে আরও 6 মাস সময় বাড়ানো হয়। স্থানীয়দের অভিযোগ, নদীর জমি দখল করে স্থানীয় প্রভাবশালী আবুল বাশার নামের এক ব্যক্তির নিজস্ব বাড়ি, কবরস্থান ও মসজিদের কারণে খনন কাজ শেষ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। দুই একটা ব্যক্তির কারণে সেই খননটা আর কি ব্যাহত হচ্ছে। আমরা চাই তো এই সমস্ত সব উচ্ছেদ করে দিতে, যেগুলো অবৈধ আছে। সঠিকভাবে খালটা খনন করলে আমাদের কৃষির কাজের জন্য আমরা উপকৃত হই। জায়গা আমরা রাখছি, রাখকে এই জায়গাটু ঘর করছি, কিন্তু আমরা জানিয়ে করি নাই। তবে ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে অভিযুক্ত আবুল বাশার দাবি করেন, কেনা জমিতে নদী খনন করলে ক্ষতিপূরণ দিতে হবে তাকে। আমার করকৃত সম্পত্তি যদি সরকার নেয় তাহলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, তাছাড়া আমি তাদেরকে জমি দেব না। নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না হলে আইন অনুযায়ী উচ্ছেদ সম্পন্ন করে খনন করা হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কয়েকটি পরিবার আমাদের ওই নদী দখল করে আছে, তারা আমাদের খনন কাজে বাধা প্রদান করছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, পুনরুদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এই পয়েন্টেও আমরা তাকে সরিয়ে আমরা কাজটি ঠিকমতো করতে পারব। বিষখালী নদীর প্রায় 24 কিলোমিটার নদী পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় 45 কোটি টাকা। ইতোমধ্যে 90% কাজ শেষ হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। নির্মাণের 7 বছরেও চালু হয়নি চুয়াডাঙ্গার ভূগর্ভস্থ পানি শোধনাগার। অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো ও বিভিন্ন যন্ত্র। বাধ্য হয়ে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা নোংরা পানি ব্যবহার করছেন পৌরবাসী। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মাহফুজুল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা পৌরসভার ছাগল ফার্ম পাড়ায় ভূগর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ কাজ শেষ হয় 2017 সালে, কিন্তু এখনও বিশুদ্ধ পানি উৎপাদন সম্ভব হয়নি। শোধনাগারটি চালু না থাকায় নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্র, স্টাফ কোয়ার্টার ও ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, বাধ্য হয়ে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা নোংরা পানি ব্যবহার করছেন তারা। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে শিগগিরই শোধনাগারটি চালুর দাবি তাদের। এত ইলেকট্রিক জিনিস না চালালে তো নষ্ট হবেই। এই পানি খালি পারে না, যে পানি দেয় এসব পানি একদম অযোগ্য, খালি ধোয়া পাকা ছাড়া কিছুই করা যায় না। ময়লা পানি মানুষ এখনো ব্যবহার করছে, আসলে পরিষ্কার পানি আসলে পাচ্ছে না মানুষ। তবে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। নিজেদের পৌরসভার উদ্যোগে আমরা এটাকে চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। যদি আমাদের সম্ভব হয়, এটা আগামী বছর যত দ্রুত সম্ভব হয় এটা আমরা চালু করব। পৌরসভার তথ্য মতে ভূগর্ভস্থ পানি শোধনাগার ও ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণে ব্যয় হয় 10.5 কোটি টাকা। আর চুয়াডাঙ্গা পৌরসভার 6,666 জন গ্রাহকের জন্য দৈনিক পানির চাহিদা 7,694 ঘনমিটার। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভ্যাট ট্যাক্সের বাড়ানোর প্রভাব ব্যবসায় পড়বে না, সরকারের এমন কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। চ্যালেঞ্জ জানিয়ে সরকারকে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার আহ্বান জানিয়েছেন তারা। বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ইআরএফ আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। ব্যবসার খরচ কমিয়ে আনা ও বিনিয়োগ পরিবেশ উন্নত করতে কাজ চলছে বলে জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বাংলাদেশের অর্থনীতি বড় হলেও জিডিপির অনুপাতে স্থবির দেশি বিদেশি বিনিয়োগ, ফলে বেড়ে চলেছে বেকারত্ব। বিনিয়োগ বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার 19টি খাতকে অগ্রাধিকার দিয়ে হিটম্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছে। বুধবার সকালে ইআরএফ আয়োজিত সেমিনারে এমন পরিকল্পনার কথা তুলে ধরে বিডা। এ সময় ব্যবসায়ীরা জানান, ঘন ঘন নীতিমালা পরিবর্তন বিনিয়োগে বড় বাধা। এর সঙ্গে যোগ হয় কর বৃদ্ধির চাপ। যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা রপ্তানিমুখী পণ্যই হোক আর দেশীয় আভ্যন্তরীণ পণ্যই হোক, তার কষ্টটা যেন ওটা অ্যানালাইসিস করেন যে ব্যাটটা বসানোর আগে। আপনি যখন একটা বিওটি বেসিসে বিল্ড অপারেট ট্রান্সফার বেসিসে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করেন, পোর্ট করেন, এসইজেড করেন, আপনার পলিসিটা 30 বছরের জন্য কনসিস্টেন্ট হতে হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি এর প্রশাসক বলেন, কর বাড়ালে নতুন উদ্যোক্তাদের মধ্যে ভীতি তৈরি হয়, তাই নিশ্চিত করতে হবে সহায়ক পরিবেশ। নতুন করে ইনভেস্ট করার নেগেটিভিটি বা নেগেটিভ অ্যাটিটিউড কাজ করছে, ইনভেস্ট করবো কি করবো না, অনিশ্চয়তাটা এইটা দূর করতে হবে, তাদেরকে কমফোর্ট দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সেবা সুবিধা এক ছাতার নিচে আনতে কাজ চলছে। ওয়ান পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আপনি যেই ডিরেকশনেই সরকারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, আপনি খালি ওই একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে আসবেন, সেখান থেকে ব্যাক এন্ডের প্রসেসগুলো সলভ করা হবে। কারণ আপনি 10 জায়গায় যেতে হবে না এবং 10 জায়গায় 10 রকম ইনসেন্টিভ প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে হবে না। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের এক টেবিলে বসার সুযোগ করতে এপ্রিলেই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে বিডা।
MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রেস্তোরাঁর খাবারে ভ্যাট বাড়ানোর 5 দিন পর তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার সন্ধ্যায় এনবিআর জানিয়েছে ভ্যাট কমাতে রেস্তোরাঁ মালিকদের দাবিকে আমলে নিয়েছে সংস্থাটি। এ অবস্থায় ভ্যাটের আওতা ও আদায় বাড়াতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রেস্তোরাঁ মালিক সমিতির সহযোগিতা কামনা করছে এনবিআর। এর আগে বর্ধিত ভ্যাট হার কমানোর দাবিতে বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন করার সিদ্ধান্ত জানায় সংগঠনটি। গেল 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁ খাবারের ভ্যাটের হার 5 থেকে 1 লাফে বাড়িয়ে 15% করে সরকার। পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে গিয়ে মিলছে না সার, তবে চাহিদা অনুযায়ী সার সরবরাহের দাবি ডিলারদের। এদিকে কৃষি বিভাগ উল্টো অভিযোগ করে বলছে পরবর্তী চাষাবাদের জন্য সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করছে কৃষক। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। মাঠের পর মাঠ চাষ হচ্ছে পেঁয়াজ, কোনো ক্ষেতে চারার পরিচর্যা চলছে, আবার কোনো ক্ষেতে রোপণে ব্যস্ত কৃষক। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় 12,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার কথা, তবে দেখা দিয়েছে সার সংকট। কৃষকের অভিযোগ, ডিলারের কাছে গিয়ে চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা। অতিরিক্ত অর্থ দিলে আবার সার মিলছে ভিন্ন উপায়ে। ডিলারের কাজ করলি যে সার নেই, সার আসতে দেরি আছে। 1050 টাকারটা 1350 1400 দিলে পাওয়া যাচ্ছে, আবার 1350 টাকারটা 2500 2400 দিই তাও পাওয়া যাচ্ছে, তাও আমাদের কাছে দিচ্ছে না। আমরা চাষ করব কি করে, এই হলো মূল সমস্যা। মানে চাষে আমরা সারই পাচ্ছি না। দরকার এক বস্তা, আমি পাচ্ছি 10 কেজি, যাই দেব এতে তো আর ফলন আসবে না। তবে চাহিদা অনুযায়ী সার সরবরাহ চলছে জানান ডিলাররা। আর কৃষি বিভাগের উল্টো অভিযোগ, কৃষক পরবর্তী চাষাবাদের জন্য সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন। যে বরাদ্দ পাচ্ছে ওই বরাদ্দই হয়ে যায়, যদি সার কৃষক ঠিক মতো ওই সুষম সার দেয়, সুষম সার তো দিচ্ছে না। বর্তমানে কোনো সংকট নাই, অগ্রিম তুলে নিয়ে এটা ঘরের মধ্যে ফেলে রেখে তো আসলে কোনো লাভ নেই। সার আসতেছে, আমরা উপসহকারী কৃষি অফিসারকে ওখানে বসিয়ে রেখে ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চয়তা করতেছে। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপায় ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা 8,000 মেট্রিক টন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বগুড়ার করতোয়া নদীর উপচে পড়া পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে কৃষকের ধানের বীজতলা। এতে ইরি আবাদ নিয়ে শঙ্কায় নদী আশপাশের 7 গ্রামের কৃষক। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড আগাম সতর্কতা না দিয়ে নদীতে অস্থায়ী বাঁধ দেওয়ায় এমন পরিণতি। তবে বীজতলা নষ্ট হওয়ার খবর পরই বাঁধগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। শুষ্ক মৌসুমে হঠাৎ করতোয়া নদীর পানি বাড়ায় কিলোমিটারের পর কিলোমিটার ধানের বীজতলার সঙ্গে ডুবেছে কৃষকের স্বপ্ন। কৃষি অফিস জানায়, ইরি মৌসুমে ধান আবাদের জন্য করতোয়া নদীর অববাহিকায় বগুড়া সদরের শেখেরকোলা ও শাখারা ইউনিয়নের 7 গ্রামের প্রায় 5 শতাধিক কৃষক বীজতলা রোপণ করেছিলেন। তবে নদীর খনন কাজ করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ড আগাম সতর্কতা না দিয়ে নদীটিতে অস্থায়ী 2টি বাঁধ নির্মাণ করায় পানি উপচে পড়ে। এতে প্রায় 5 কিলোমিটার এলাকার বীজতলা ডুবে নষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যে বাঁধ দেওয়ার ফলে এই বিছুনগুলো নির্মজ্জিত হচ্ছে। এখানে তারা আমাদের আগে অবহিত করেনি, করলেও আমরা হয়তো কৃষকদের বলতাম যে বীজতলাটা উপরে করার জন্য। বীজতলা নষ্ট হওয়ায় বুধবার পানি উন্নয়ন বোর্ডের সামনে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ক্ষতিপূরণ দাবি করেন তারা। আমার প্রায় ধরেন 3 থেকে 4 বিঘা জমির জন্য আমি বিছন লাগাইছিলাম, সেই বিছনগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি এই সময় বিছন কই পাবো? কৃষকের যদি সুবিধা করছে তারা 1 মাস পরে করতে হবে, কিন্তু আমাদের বীজ তো 1 মাস পরে ফালালে হবে না। সরকারের কাছে আমাকে অনুরোধ যে আমাকে ন্যায্য মূল্য আমাকে ক্ষতিটা দেন, সরকার আমাদের কাছে বহন করে। তবে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন বলছে, করতোয়া নদী খননের জন্য নদীতে অস্থায়ী 2টি বাঁধ দেওয়া হয়েছিল। কৃষকদের বীজতলা নষ্ট হওয়ার খবর পাওয়ায় বাঁধগুলো সরিয়ে ফেলা হয়েছে। সাময়িক যে বীজতলাটা কিছু ক্রসবাঁধের জন্য ডুবে গেছে, আমরা আজকে সেই ক্রসবাঁধগুলো সব কেটে দিয়েছি, যাতে 1 সপ্তাহ পানি আবার চলে যাবে। বীজতলা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা রিকভার করার জন্য কম করে 5 দিন থেকে 7 দিন একটা সময় লাগবে। সেই সময়ের পরেই একটা তালিকা, পূর্ণাঙ্গ তালিকা হবে, যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা। নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। করতোয়ার উপচে পড়া পানিতে ইরি ধানের 200 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া।
যশোরের নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে শীতকালীন অধিকাংশ সবজি। ন্যায্য মূল্য না পেয়ে চরমভাবে হতাশ কৃষক। এই মুহূর্তে সদর উপজেলার চূড়ামনকাঠি পাইকারি সবজির বাজারে আছেন সহকর্মী জুয়েল মৃধা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, এক মাস আগেও সবজির বাজারে যে চড়া মূল্য ছিল সেই মূল্য কিন্তু এখন নেই। এখন বর্তমানে শীতকালীন সবজি যে মূল্যে বিক্রি হচ্ছে তাতে লাভ তো দূরের কথা, আসল মানে খরচের টাকাটা তুলতে পারছেন না কৃষকরা। আমরা আজকে বাজারে এসে দেখেছি প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়েছে বাজারে। আমরা কথা বলে জেনেছি একটি ফুলকপি যেটি 1.5 থেকে 2 কেজি ওজনের সেটা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা। কুমড়ো বিক্রি হচ্ছে প্রতি কেজি 15 থেকে 20 টাকা। পাতাকপি বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 কেজি ওজনের একটা পাতাকপি বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা করে। বেগুনের কেজি 15 থেকে 20 টাকা। পালং শাক বিক্রি হচ্ছে 1 থেকে 2 টাকা কেজি। লাল শাক বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা কেজি। শিম বিক্রি হচ্ছে 5 থেকে 60 টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে 17 টাকা এবং শালগম বিক্রি হচ্ছে 12 টাকা কেজি। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 15 থেকে 20 টাকা। টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। মূলা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা। পেঁয়াজের কালি বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা কেজি। আলু 2 ধরনের আলু আছে, আলুটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা এবং নতুন যে পেঁয়াজ উঠেছে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 40 টাকা ধরে এবং অন্যান্য যেসব সবজি আছে সব সবজির দামই কিন্তু তুলনামূলক অনেক কম। আমরা কথা বলেছি কৃষকদের সাথে, কৃষকরা আমাদেরকে যেটা জানিয়েছে যে উৎপাদনে একটি ফুলকপি উৎপাদনে 1 বিঘা জমিতে 4000 কপি চারা লাগিয়েছিলেন এবং প্রতি পিস চারার মূল্য 4 টাকা এবং এর যে অন্যান্য খরচ পানি সার সব মিলিয়ে একটি খেতে 35 থেকে 40 হাজার টাকা খরচ হয়, কিন্তু সেই কপি এখন মাত্র 1 টাকা করে বিক্রি হচ্ছে। ফলে তারা খরচ উঠাতে পারছেন না, বিঘার পরে বিঘা ফসল করে তারা ক্ষতির মুখে পড়েছেন। আর এই ক্ষতির টা হয়েছে শুধুমাত্র এবার যে অতিবৃষ্টি হয়েছে এই অতিবৃষ্টির কারণে। কারণ এই অতিবৃষ্টির কারণে এবার চাষিরা কিন্তু আগাম শীতকালীন সবজি বা বিভাজন করে সময় বিভাজন করে যে সবজি উৎপাদনের প্রক্রিয়া মানা হয় সেটি কিন্তু এবার কৃষকরা মানতে পারেনি এবং বৃষ্টি চলে যাওয়ার পরে তৃতীয় ধাপে যে সবজি তারা লাগিয়েছে সেই সবজি একসাথে বাজারে আসায় এখন কিন্তু সবজির দাম একেবারে কম এবং চাষিরা বলছে যে এই অবস্থায় তাদের অবস্থা কিন্তু একেবারে মরার মতো অবস্থায় গেছে। তাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তারা এই ধরনের ক্ষেত্রে চান যে সরকার তাদের পাশে দাঁড়াক, তাদেরকে প্রণোদনা দিক। এই ছিল আমার কাছে সর্বশেষ। শীতকালীন সবজির দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা। নগর সবজির দরপতন হয়ে হতাশ কৃষক। ন্যায্য মূল্য দূরে থাক, উৎপাদনের খরচটুকু উঠছে না বলে দাবি তাদের। তবে দাম নিয়ে স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। শীতকালীন সবজিতে 6 লাভ নওগাঁর পাইকারি আড়ত। ফুলকপি, বাঁধাকপি, ছিম, মূলা, নতুন আলু সহ মিলছে নানা জাতের সবজি। তবে সবজির বাড়তি সরবরাহ কৃষকের দুশ্চিন্তা বাড়িয়েছে। কয়েকদিন আগেও 50 টাকা কেজি দরে বিক্রি করা আলুর দাম এখন ঠেকেছে 15 থেকে 18 টাকায়। এছাড়া সিম 8 টাকা কেজি, ফুলকপি ও পাতাকপি 3 থেকে 4 টাকা পিস বিক্রি হচ্ছে। দফায় দফায় কৃষি উপকরণের বাড়তি দরে উৎপাদিত ফসলে লোকসান হচ্ছে বলে জানান কৃষকরা। টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা 30 টাকা। হলেন আলু কিনা হয়েছে আপনার 700, বিক্রি হচ্ছে 800। একটা কপি 5 টাকা 60 টাকা পর্যন্ত খরচ, বিক্রি হচ্ছে 3 টাকা 4 টাকা। আমরা যে খাটটা করেছি খরচের দামই হচ্ছে না। এভাবে দাম কমে গেলে কেমন করে ফসল করা হবে? খরচপাতি সব দাম বেশি। ভোর থেকে শুরু হওয়া এই আড়তে বেলা 12টা পর্যন্ত প্রতিদিন গড়ে 15 থেকে 16 লাখ টাকার সবজি বেচা কেনা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সাতক্ষীরার বিস্তীর্ণ অঞ্চলে চাষ হচ্ছে সরিষা। বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌবক্স। কৃষকরা জানান মৌমাছির কারণে সঠিক সময়ে সরিষার পরাগায়ন হচ্ছে, এ কারণেও ফলও হচ্ছে ভালো। মধু উৎপাদন ভালো হওয়ায় খুশি মৌচাষিরাও।
মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ ফসলের মাঠে হলুদের সমারোহ, মাঠে মাঠে সরিষা আবাদের ধুম, ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। সাতক্ষীরার বিভিন্ন ফসলের মাঠে আবাদ হচ্ছে রবি শস্য সরিষা, পাশাপাশি বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌবক্স। কৃষক জানান, মৌমাছির কারণে সঠিক সময়ের সরিষার পরাগায়ন হচ্ছে, এ কারণে ফলও হচ্ছে ভালো। মৌচাষীরা বলছেন, চলতি মৌসুমে সরিষার ফুল ভালো হওয়ায় মধু উৎপাদনও বেড়েছে। লাভ মনে করেন ফুলের সাথে, যদি ফসল যদি ভালো হয়, মানুষের চাষিদের ফসল ভালো হইলে মনে করেন যে সে বছর চাষিদেরও একটু ভালো হয়। এটার ভিতরে খরচও আছে, আবার লাভও আছে। কোনো ভেজাল, এটা পুরাই ভেজাল। নির্বাচনের তারিখ কমিশনের হাতে নয়, রাজনৈতিক সমঝোতা অনুযায়ী নির্বাচন হবে বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জানান, আগামী 20 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ করা হবে। 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026 সালের জুনের মাঝে একটা উইন্ডো বলেছেন। আমরা আর্লিয়েস্ট ডেটটাকে ধরে নিয়েই এক ধরনের প্রস্তুতি নিচ্ছি। তবে তারপরেও যদি রাজনৈতিক মতৈক্য যেখানে গিয়ে দাঁড়াবে, আমরা সেই অনুযায়ী ইলেকশন করব। এই কার্যক্রমের পাশাপাশি আমরা প্যারালালি হালনাগাদ এবং যাচাইকরণ একটা কার্যক্রম হাতে নিয়েছি। এই কাজটা আমাদের আগামী 20 তারিখ থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে। 2রা মার্চ আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকাও বের হয়ে যাবে। ভারত যদি আবারও আধিপত্য বিস্তারের চেষ্টা করে, বাংলাদেশের 18 কোটি মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মোহাম্মদ মামুনুল হক। বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর ঝাউতলা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণহত্যার বিচার ও পাচার করা অর্থ ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে ব্যয় করার দাবি জানান মামুনুল হক। এরই সঙ্গে সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান খেলাফত মজলিসের এই নেতা। প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে, ভারত রাষ্ট্র তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে আপনারা বাংলাদেশ নীতি পরিবর্তন করুন, আমার দেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন, আমাদের সঙ্গে সৌজন্যতা রক্ষা করে আপনাদের পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করবেন। আর যদি আমাদের বাংলাদেশের উপর আবার আধিপত্য চালাবার চেষ্টা করেন, 18 কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকালে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রেখে এই কর্মবিরতি পালন শুরু করেন তারা। পোষ্য কোটা বাতিল করলে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, সব বিশ্ববিদ্যালয় থেকে বাতিলের দাবি আন্দোলনকারীদের। অন্যথায় রাবি ক্যাম্পাসে কোনো আলাদা নিয়ম জারি রাখা চলবে না বলেও জানানো হয়। এর আগেও একই দাবিতে গত সপ্তাহে কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজ থেকে পণ্য খালাসে বাধা দেওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। পণ্য খালাসে বাধা দেওয়ার ঘটনায় বন্দর সম্পর্কে বহির্বিশ্বে নেতিবাচক ধারণা সৃষ্টি করবে উল্লেখ করে কর্মকর্তারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের চেতনা বিরোধী ও পতিত সরকারের দোসররা একটি চক্র এ ধরনের কাজ করছে। এর প্রেক্ষিতে একজন উপপরিচালককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। শ্রমিকদের কোনো যৌক্তিক দাবি থাকলে তা যথাযথ প্রক্রিয়া মেনে কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও জানান কর্মকর্তারা। বুধবার প্রায় 55,500 মেট্রিক টন লাইমস্টোন নিয়ে বন্দরের বহির্নোঙরে আসে ভিশন শিপিং এজেন্সি জাহাজ এমবি সাফিনা। পণ্য খালাস শুরু হলে বাধা দেয় একটি নিবন্ধনহীন সংগঠন। তাদের কোনো যৌক্তিক দাবি থাকে তাহলে সেটা আমরা প্রপারলি অ্যাড্রেস করব। এই ধরনের কোনো সিস্টেমে না গিয়ে তারা সরাসরি কাজ বন্ধ করে দেওয়া, এটা আসলে খুবই গর্হিত কাজ। এটা কোনো তাদের অন্য কোনো গ্রুপের কোনো হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এই ধরনের কাজ করছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ঢালাই কারখানা সহ 6 শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার দুপুরে উপজেলার মিরেরটেক এলাকায় 2টি স্পটে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট
মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ঢালাই কারখানা সহ 2 কিলোমিটার বিস্তৃত কয়েকটি গ্রামের 300 বাড়ির 6 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে পুনরায় অবৈধ সংযোগ স্থাপন বন্ধে তিতাসের মূল বিতরণ লাইনের অবৈধ অংশ এক্সকাভেটর দিয়ে স্থায়ীভাবে অপসারণ করা হয়। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে নেত্রকোনা আয়োজন করা হয় দিনব্যাপী তারুণ্য উৎসবের। বুধবার শহরের মুক্তাপাড়া পুরাতন কালেক্টর মাঠে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উৎসবে 8টি পিঠার স্টল বসে। এতে 18 জন নারী উদ্যোক্তার সমন্বয়ে 200 নারী অংশ নেন। স্টলগুলোতে ছিল 20 থেকে 25 ধরনের পিঠার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার। আবারও মাঠের বাইরের নেতিবাচক ইস্যুতে উত্তপ্ত বিপিএল। পেমান ইস্যুতে আলোচনায় দুর্বার রাজশাহী। এখনও কোনো পারিশ্রমিক পাননি দলটির দেশি ক্রিকেটাররা, যে জন্য বাতিল করা হয়েছে বুধবারের অনুশীলন। ক্রিকেটাররা হুমকি দিয়েছেন ম্যাচ না খেলারও। পরিস্থিতি সামলাতে ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে গেছেন সভাপতি সহ একাধিক পরিচালক। যদিও রাজশাহী কর্তৃপক্ষের দাবি আজকের মধ্যে 25% অর্থ পরিশোধ করবেন তারা। তবে বিসিসি বলছে সমস্যার এখনও পুরোপুরি সমাধান হয়নি। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। বুধবার ক্রিকেট পাড়ায় চাপা উত্তেজনা। সারাদিনের ফিসফাস বাস্তবে রূপ নেয় সন্ধ্যা নাগাদ বিসিবি সভাপতির আগমনে। রাজশাহীর পারিশ্রমিক ইস্যুতে অস্বস্তিতে ফারুক আহমেদ। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে সরাসরি এলেন টিম হোটেলে। রাত 8টা নাগাদ আসলেন আরেক পরিচালক আকরাম খান, ছিলেন মঞ্জুরুল হক মঞ্জুও। সমস্যার সমাধানে ম্যারাথন বৈঠক চলে রাজশাহী ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের সঙ্গে। অনলাইন জুমে যোগ দেন বাকি পরিচালকরা। বিপিএল এর নিয়ম অনুসারে টুর্নামেন্ট শুরুর আগে 25%, টুর্নামেন্ট চলাকালীন 50% আর শেষের 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে বাকি অর্থ। কিন্তু মাঝপথে এসেও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পরিশোধ করেনি লোকাল ক্রিকেটারদের কোনো অর্থ। 25% পেয়েছেন বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বেশ কিছুদিন ধরে এ নিয়ে চলা ক্ষোভ বুধবার রূপ নেয় বিস্ফোরণে। বাতিল করা হয় অনুশীলন। এখানেই শেষ নয়, বৃহস্পতিবারের মধ্যে পাওনা বুঝে না পেলে দেয়া হয় ম্যাচ বর্জনের হুমকিও। বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে সব পক্ষ। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয় 25% পাওনা বুঝিয়ে দেয়া হবে ম্যাচের আগেই। তারা রেস্ট চেয়েছে, আমরা রেস্ট দিয়েছি। এর সাথে পেমেন্টের কোনো ইস্যু আসলে ছিল না। পেমেন্টেরটা অলরেডি আমরা কমিটেড যে 16 তারিখ, মানে দ্যাট মিন আগামীকালকে দুপুরে বা বিকেল দুপুরের পর আমরা পেমেন্টগুলো দিয়ে দিব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা প্লেয়ার ইনফর্ম। যদিও বোর্ড বলছে ভিন্ন কথা। তাদের দাবি সমস্যার হয়নি পুরোপুরি সমাধান। তবে সভাপতির আশ্বাসে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা। প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছেন ক্যাপ্টেন এবং আদার্স কয়েকজনের সাথে। আমার মনে হয় সেটিও ভালো একটা সমাধানের পথ। তারা কালকে মাঠে প্র্যাকটিসও যাবে। বিপিএল আসে বিপিএল যায়, কিন্তু পেছন ছাড়ে না বিতর্ক। এবার তা পেল ভিন্ন মাত্রা। তাই তো প্রশ্ন এসেই যায়, কবে হবে বোধোদয়, কিংবা এর শেষই বা কোথায়? মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএল এর খবর। আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে 2 তামিম। লোকাল বয় তামিম ইকবালের ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম। ঢাকার কাছে এই ম্যাচ টুর্নামেন্টে টিকে থাকার, বরিশালের ট্র্যাকে ফেরার। ম্যাচ ডের আগের দিন দুদলই করেছে দীর্ঘ সময় অনুশীলন। সাগরিকয় ম্যাচ শুরু দুপুর 1:30টায়। অনেক বিশ্বাসের ক্যামেরায় চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। পাশাপাশি নেট, তবুও দুদলের দূরত্ব যেন যোজন যোজন। চলনে বলনে নামের ভারী কীর্তন খোলাপাড়ের দলটা সমৃদ্ধ, তবুও কোথাও যেন রয়ে গেছে ঘাটতি। সেই ফাইন টিউনিং এ জহুর আহমেদের দ্বিতীয় দিনের মতো নিজেদের ঝালিয়ে নেয়া। স্বস্তির খবর, শান্তর ব্যাট হাসতে শুরু করেছে। সুদিন ফেরার ইঙ্গিত হৃদয়ের ব্যাটেও। অনুশীলনে তাই এ দুজনা আলাদা স্পটলাইটে। একেবারে শেষে আসলেন লোকাল বয় তামিম। ব্যাট করলেন কিছুটা রয়ে শুয়ে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফিরে গেছেন কাইল ম্যাটস আর শাহিন আফ্রিদি। পেস বোলিং এর শূন্যতা পূরণে একাদশে ফিরতে পারেন রিপন মন্ডল। তবে যে শেষ পর্যন্ত খেলুক না কেন, টিম ম্যানেজমেন্টের চাওয়া দায়িত্ব নিয়েই খেলুক সবাই। এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে, সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি ইনশাল্লাহ। ট্রু উইকেট যেটা বলা যায়, যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে। ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে, এবং বলাররাও যদি সঠিক লাইনে বল করতে পারে, আমার মনে হয় যে
তারাও থেমে থাকা ঢাকার চাকা ঘুরতে শুরু করেছে শেষ ম্যাচে। তানজিদ লিটনের ব্যাটে লাক্কাতুরায় ইতিহাস করা ম্যাচ জয় যে মোমেন্টাম পেয়েছে রাজধানীর প্রতিনিধিরা, তা ধরে রাখার চ্যালেঞ্জ আছে। শুধুই ঝুলে আছে প্লে অফ ভাগ্য, হারলে যে বিদায় প্রায় নিশ্চিত। এখন ডু আর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই, তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। ঢাকার জন্য দুশ্চিন্তা গড়পড়তা বোলিং, বরিশালের ডেথ ওভার। প্রথম ম্যাচ বলেই সব ছাপিয়ে টস হতে পারে গুরুত্বপূর্ণ নিয়ামক। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সাগরিকায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। টানা 3 জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে মোহাম্মদ মিথুনের দল। ঘরের মাঠেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা। দীর্ঘ 8 মাস পর টি-20 ক্রিকেটের উন্মাদনায় ভাসবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আনুষ্ঠানিক অপেক্ষার শেষ দিনের প্রথম ম্যাচে, তবে চট্টলাবাসীর কাছে গুরুত্ব বেশি দিনের দ্বিতীয় ম্যাচের। সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিক চিটাগং কিংস। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কটা বেশ পুরনো স্থানীয়দের। বিপিএল এর প্রথম 2 আসরে অংশ নিয়ে একবার ফাইনালে ওঠার আনন্দে ভাসিয়েছিল বন্দরনগরীর ক্রিকেট ভক্তদের। এরপর থেকে নিত্য নতুন নামে নানানভাবে বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছে অনেকেই, তবে সাফল্য আসেনি। 12 বছর পর টুর্নামেন্টে প্রত্যাবর্তন ঘটানো কিংস যখন ঘরের মাঠে নামবে তখন আছে টানা 3 ম্যাচ জয়ের সুখস্মৃতি। সাকিব আল হাসানকে ছাড়াই দারুণ খেলছে চিটাগং কিংস। টেবিলের 2 নম্বরে থাকা দলটা ঘরের মাঠে পাবে বাড়তি সুবিধা। মোমেন্টাম ধরে রাখলে ওই চট্টগ্রামেই নিশ্চিত হতে পারে দলের প্লে অফ ভাগ্য। পরীক্ষাটা অবশ্য সহজ। 5ম ম্যাচে কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজরা টানা 2 জয়ে টুর্নামেন্ট শুরু করলেও সিলেট পর্বে হেরেছে সবগুলো ম্যাচ। তাতে টানা 3 হারে টেবিলের 4 নম্বরে নেমে গিয়েছে টিম টাইগার্স। 3টা হারিয়ে এসেছে রান তাড়া করতে গিয়ে। চট্টগ্রামে হয়তো টস ভাগ্যটাও তাই গুরুত্বপূর্ণ হবে এই দলের কাছে। পাশাপাশি পারফর্ম করে দেখাতে হবে লোকাল ক্রিকেটারদের। খুলনার জন্য তাই এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি। প্লে অফের দৌড়ে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে হবে দলটার। তবে হোম টিমের বিপক্ষে তা করে দেখাতে পারবে কিনা খুলনা, সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। পিএসএল এর লিটন, রিশাদ, নাহিদ দল পেলেও এখনই প্রশ্ন উঠেছে তাদের অনাপত্তি দেবে তো বিসিবি। যদিও সতীর্থদের বিশ্বাস বাস্তবতা মেনেই এই 3 ক্রিকেটারকে এনওসি দেবে বোর্ড। ভবিষ্যতের ভাবনায় এই ইস্যুতে বোর্ডকে আরও উদার হওয়ার আহ্বান তাদের। বিপিএল এ লিটনের ফ্র্যাঞ্চাইজি সতীর্থ তানজিদ তামিমের ভীষণ উচ্ছ্বসিত এলকেডি দল পাওয়ায়। মাহবুব রিবনের আরও একটি রিপোর্ট। এক ফ্রেমে রিশাদ, লিটন, জাতীয় দলের গোটা টপ অর্ডার। দূর থেকে বোঝার উপায় নেই, তবুও প্রথম দর্শনে প্রশ্ন আসতেই পারে কি বিষয়বস্তু হতে পারে এই কথোপকথনের। যদি সেই টপিক হয় পিএসএল এ দল পাওয়া, তবে কি অবাক হওয়ার খুব একটা কিছু থাকবে? বিগ ব্যাশের আক্ষেপকে সঙ্গী করে বিপিএল এ রিশাদ। তবে সুখবর এসেছে সুদূর লাহোর থেকে। টুর্নামেন্টে প্রথমবারের মতো পেয়েছেন দল, তবুও দুশ্চিন্তার সঙ্গী এই লেগির। বিসিবি থেকে পাবেন তো অনাপত্তিপত্র? মাস 3 বাকি থাকলেও এখনই উঠেছে এমন প্রশ্ন। শিডিউল অনুসারে 10 এপ্রিল থেকে 25 মে অর্থাৎ পিএসএল চলাকালীন জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই, কিন্তু গুঞ্জন আছে সে সময় হতে পারে আফগানদের বিপক্ষে সিরিজ। এর আগে ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অনাপত্তি ইস্যুতে উদার হতে না পারা বিসিবি কি এবার হাঁটতে পারবে ভিন্ন পথে? জাতীয় দল থেকে বাদ পড়লেও পিএসএল এ দল পাওয়া দারুণ এক লাইফলাইন লিটনের জন্য। এদিন খোশ মেজাজে দেখা গেল এলকেডিকে। অনুশীলন করলেন যতটা, তার চাইতেও বেশি মাতলেন আড্ডায়। নিজেকে যতটা নির্ভর রাখা যায়। লিটন রিশাদের দল পাওয়ার উচ্ছ্বাস ছুঁয়ে গেছে তার সতীর্থদেরও, কারণ যে দেশি ক্রিকেটারদের পারফরমেন্স দ্বার খুলে দেবে অন্যদেরও। আসলে আজকের আগে আমি কালকে ওনাদের কনগ্রাচুলেশন জানাইছি। আজকে তেমন কিছু কথা ছিল, জাস্ট লাস্ট ম্যাচের কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল। আর আমরা সবাই তো সবসময় মজা করি, তো এই সব বিষয় নিয়ে আর কোনো কথা হয়নি। দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো
অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনের ম্যাচগুলো উনি আরো ভালো করবে। এবারের পিএসএল এর ড্রাফটে মুস্তাফিজ তাসকিনরা দল না পেলেও দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি, এরপর জিম্বাবুয়ে পাকিস্তান সিরিজ শেষে পিএসএল। টানা ক্রিকেটে সোনার ডিম পাড়া হাঁস নাহিদ যেন ইনজুর্ড না হয় সে দায়িত্ব নিতে হবে বিসিবিকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। অবশেষে সুখবর মিলল সৌম্য সরকার নিয়ে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন বাঁহাতি ওপেনার। বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব থেকেই সম্ভাবনা আছে মাঠে নামার, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তার মতে বিসিবির মেডিকেল বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এবারের বিপিএলে ইনজুরি নেই ক্রিকেটারদের। সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটে এক আফসোসের নাম। পুরো ক্যারিয়ার জুড়ে ফর্মের পিকে থেকেছেন খুব কম সময়। তার ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে দলকে। দীর্ঘদিন পর নিউজিল্যান্ড সিরিজ থেকে আবারও নিয়মিত হয়েছিলেন জাতীয় দলে, খেলছিলেনও দারুণ। কিন্তু গত 18ই ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে চোট পান সৌম্য। সেই চোট এখন অনেকটাই ভালো ওপেনারের। কাটা হাত ঠিক হয়ে গেলেও এখনও জোড়া লাগেনি ভাঙা অংশ। তবে বিসিবি চিকিৎসকের দাবি আগামী 7 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন সৌম্য সরকার। সৌম্য সরকার দুটো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইঞ্জুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় এবং প্রোগ্রেসিভভাবে ব্যাটিং এবং ফিল্ডিং শুরু করার জন্য। আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ ফিরে যাবে। একটা সময় বিপিএলে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার ঘটনা ছিল খুবই সাধারণ। তবে এবারের বিপিএলে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি বিসিবিকে। মূলত মেডিকেল বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন বোর্ডের চিকিৎসক। বিপিএলের যারা মেডিকেল পার্সোনাল, যারা টিমের মেডিকেল দিকটা দেখাশোনা করে, অর্থাৎ ট্রেনার এবং ফিজিও, এরা কিন্তু অধিকাংশই আমাদের কলিগস। সবসময় এদের ওয়ার্কলোড মেনটেন করা এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন রাখা, এগুলি একটা নিত্যনৈমিত্তিক কাজ। এবং বিপিএল শুরু হওয়ার আগে থেকেই আমাদের যারা পেস বোলার আছে এদের বোলিং ওয়ার্কআউট সম্বন্ধে কোচ, ট্রেনার, ফিজিও এরা বসে কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুসারে কিন্তু ওদের বোলিংগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। নাহিদ রানার ওয়ার্কলোড নিয়ে আলোচনা চলছে চারদিকে। এর মাঝে পিএসএলে দল পাওয়ায় সে আলোচনা বেড়েছে কয়েক গুণ। কিন্তু বিসিবির দাবি সমস্যা হবে না কোনো, কারণ পাকিস্তানে যাওয়ার আগেই যে প্ল্যান দেওয়া হবে তাকে। খেলার সময় যখন যেমন ওয়ার্কলোড আমরা ম্যানেজ করি, খেলার বাইরেও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো ওয়ার্কলোডটা সেরকমই যে খেলার বাইরে সব দিকেই কিন্তু আমাদেরকে ইন্টেন্সিটিটা মেজার করতে হয়। যদি পিএসএলে খেলতে যাওয়ার সময় নাহিদ রানার কোনো ইনজুরি কনসার্ন থাকে তাহলে অবশ্যই আমরা পিএসএলের ওর দলের সঙ্গে, ওর দলের মেডিকেল টিমের সঙ্গে আমরা যোগাযোগ করব। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। অনুরোধ নারী বিশ্বকাপের খবর। প্রথমবারের মতো নারী ক্রিকেটে ইংল্যান্ডকে হারানোর রেকর্ড গড়ল বাংলাদেশ। বিশ্বকাপ ওয়ার্ম-আপ ম্যাচে সুপার ওভারের লড়াইয়ে 2 রানে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। কুয়ালালামপুরে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ইংলিশ মেয়েরা। তবে লাল সবুজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ওভার শেষে 9 উইকেটে 113-তে থামে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল। সর্বোচ্চ 3 উইকেট নেন আনিসা আক্তার শোভা। জবাবে খেলতে নেমে শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 4 রান, তবে বাংলাদেশ নিতে পারে মাত্র 3। স্কোর টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আগে ব্যাট করে বাংলাদেশ দেয়া 12 রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ড থামে 9-এ। ডি গ্রুপের বাংলাদেশের প্রথম ম্যাচ 18 জানুয়ারি নেপালের বিপক্ষে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। দিনক্ষণ চূড়ান্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার গতির ঝড়। যানজটের ঢাকায় বাড়ছে জনদুর্ভোগ। শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা ডিএমপির, নীতিমালার তাগিদ বিশেষজ্ঞের। লালফিতায় বন্দী উন্নয়ন প্রকল্প, দক্ষিণাঞ্চলে খুলছে না সম্ভাবনার দোয়ার। নতুন করে যাচাই বাছাইয়ের কারণে কাজের গতি কম, জানালেন বিভাগীয় কমিশনার। এবং ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। বুঝিয়ে দেয়া হবে প্রকৃত মালিকদের, খুশি সীমান্তের বাসিন্দারা।
বিজিবি সেই জমিগুলো আমাদেরকে উদ্ধার করে দিয়েছে, জমিগুলো পাই আমরা আবাদ পানি করে খাইতে পারবো। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।